কোচিং থেকে এসে দেখি রিদি আপু আসছেন। রিদি আপুর সাথে নিয়াম ভাইয়া, রিদি আপুর হাজব্যান্ড, আর নিধি ও রিদি আপুর মেয়ে আসছে। নিধি আমাকে দেখে দৌড়ে এসে কোলে ওঠে। আমি নিধিকে কোলে নিয়ে নিয়াম ভাইয়া রিদি আপুর কাছে যাই। কেমন আছো তোমরা? আপু কিছু বলার আগে নিয়াম ভাইয়া পট করে বলে ওঠে, আমরা তো অল টাইম ফার্স্ট ক্লাস থাকি। আমার ভালো থাকার ওষুধ তো আমার সাথেই আছে, তাহলে খারাপ কি করে থাকি শালিকা? তুমি তো এখন রুদ্র মানে আমার একমাত্র শালার বউ, তোমাকে এখন আমি কি ডাকবো? রিদি আপু নিয়াম ভাইয়াকে থামিয়ে দিয়ে বলে, তুমি চুপ করবে? মেয়েটা মাত্রই বাসায় আসছে আর তুমি তোমার প্রশ্নের জুড়ি খুলে বসেছ। রিয়া, তুই আগে ফ্রেশ হয়ে নে, তারপর তোর সাথে আড্ডা দিব। জিজু আপনি যেদিকেই যান না কেন সব দিক দিয়েই কিন্তু আপনি আমার জিজুই থাকবেন। তাই যদি পকেট বাঁচানোর চিন্তা ভাবনা করেন তাহলে ভুলে যান। আপনি কিন্তু এখন আমাকে বিয়ের গিফট দেন নাই। রাত প্রায় 9টা বাজে। আমি, রুদ্র, রিদি আপু আর নিয়াম ভাইয়া ডিনার করতে বসেছি। মামুনি আর আঙ্কেল অনেক আগেই ডিনার সেরে ফেলছে। আমরা এতক্ষণ রুদ্রর জন্য অপেক্ষা করেছিলাম। নিয়াম ভাইয়া মিষ্টি খেতে খেতে হঠাৎ বলে উঠলেন, শালাবাবু শুধু বিয়ে করলেই তো হবে না, কিছু দায়িত্ব তো পালন করতে হবে। সারাদিন শুধু হসপিটাল আর রুগী নিয়ে পড়ে থাকলেই হবে? ঘরের বড়োর দিকেও তো নজর দিতে হবে। আমি তোমাদের হানিমুন ট্রিট দিচ্ছি, তোমাদের হানিমুনের সব খরচ আমার। এখন বলে কবে যাবা আর কোথায় যাবে? উনি যাবেন আমার সাথে হানিমুনে? হাস্যকর। জিজু আপনি প্রথম কথাগুলোই ঠিক বলেছেন। উনি শুধু দায়িত্বই পালন করে আর কিছু না। উনি ওনার দায়িত্বের বাইরে এক চুল কাজও করেন না, কারো জন্যই না। সেখানে আমার সাথে হানিমুন যাবেন, সেটা স্বপ্নেই সম্ভব। মনের কথাগুলো মনেই থেকে গেল, আর প্রকাশ করা হলো না। উনি গম্ভীর গলায় বললেন, এখন কোথাও যাওয়াটা পসিবল না, হসপিটালের অনেক কাজ আছে। রিয়া আজকে প্রথম কোচিংয়ে গেছে, এখন কোচিং মিস দেওয়া যাবে না। তাই তুমি এসব চিন্তাভাবনা মাথা থেকে ঝেড়ে ফেলে দাও। আর কাজ আর পড়াশোনা তো সারা জীবনই করতে পারবে, হানিমুনে যাওয়ার সময় তো সারা জীবন পাবে না। তোমরা নিউলি ম্যারিড কাপল, এখনই ঘোরাঘুরির সময়। রিয়া তুমি কোথায় যাবে? যে এসব বিষয়ে এখন থাক, সময় হলেই আমি তোমাকে বলবো। ওর মাথায় এখন এসব ঢুকিও না, এমনি পড়াশোনা করে না, পরে দেখা যাবে এসব নিয়েই শুধু লাফালাফি করছে। আমার খাওয়া শেষ, আমি আসছি। উনি উঠে চলে গেলেন। আমি গাল ফুলিয়ে বসে রইলাম। উনি আবারও আমাকে সবার সামনে অপমান করলেন। আমি পড়াশোনা করি না, কেমন দম বন্ধ লাগছে, নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে, মনে হচ্ছে কেউ আমার গলা চেপে ধরেছে। আমি দফ করে চোখ খুলে ফেলি। চোখ খুলে সামনে অন্ধকার ছাড়া আর কিছুই দেখছি পাচ্ছি না। নিঃশ্বাস নেওয়া কষ্টকর হয়ে যাচ্ছে, হাত পা নাড়াতে পারছি না, হাত পা অবশ হয়ে যাচ্ছে। আমি কি মারা যাচ্ছি? এমন দম বন্ধ করা অবস্থায় আমার চোখ উল্টে আসছে, চোখের সামনে সব অন্ধকার হয়ে আসছে। আর কি প্রিয় মুখগুলো দেখা হবে না? ভাইয়ের সাথে দুষ্টামি করা হবে না? ওনার বকা কি আর খাওয়া হবে না? আমি মারা গেলে কি ডাক্তারবাবু কাঁদবেন? ওনার কি আমার জন্য খারাপ লাগবে? নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। এক ঝলক দেখতে পেলাম প্রিলিয়া আপু আমার গলা চেপে ধরে আছে। হেই, ওপেন ইউর আইস। তুমি এমন চটপট করছো কেন? ফিট করে চোখ খুলেই দেখতে পেলাম উনি আমার দিকে ঝুঁকে আমাকে ডেকে চলেছেন। তার মানে আমি এতক্ষণ স্বপ্ন দেখছিলাম? হঠাৎ আমি ওনাকে জড়িয়ে ধরে ফুফিয়ে কেঁদে দিলাম। উনি তাল সামলাতে না পেরে আমার উপরেই পড়ে গেলেন। ভয়ে আমার শরীর এখনো থরথর করে কাঁপছে। যদি এটা স্বপ্ন না হয়ে সত্যি হতো তাহলে? ভাবতেই ভয়ঙ্কর অনুভূতি আমাকে গ্রাস করছে। উনি অস্থির হয়ে বললেন, কি হয়েছে? আমি ওনাকে জড়িয়ে ধরে কেঁদেই যাচ্ছি। উনি আমাকে নিয়েই সোজা হয়ে বসলেন। আমাকে শান্ত করার জন্য মাথায় বুলিয়ে বুলিয়ে দিতে দিতে বললেন, এমন করছো কেন? কি হয়েছে? কোনো খারাপ স্বপ্ন দেখেছো? কান্নার জন্য কথা বলতে পারছি না, কথাগুলো কেমন জড়িয়ে আসছিল। প্রিলিয়া আপু আমাকে মেরে ফেলতে চায়। একটু আগে আমার গলা চেপে ধরেছিল, আমার দম বন্ধ হয়ে আসছিল, অসহ্যকর অনুভূতি হচ্ছিল। মনে হচ্ছিল হয়তো আপনাদের সাথে আর দেখা হবে না। রিল্যাক্স, কিচ্ছু হয়নি, তুমি একদম ঠিক আছো আর আমার সামনেই বসে আছো। এখন কান্নাকাটি অফ করো আর শুয়ে পড়ো। না, আমি ঘুমাবো না। আমি যদি ঘুমিয়ে যাই তাহলে প্রিলিয়া আপু এসে আমাকে মেরে ফেলবে। তোমাকে কেউ মারতে পারবে না। এ আরাফ আয়মান রুদ্রে বেঁচে থাকতে কেউ তোমার গায়ে একটা ফুলের টোকাও দিতে পারবে না। তুমি ঘুমাও, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। উনি আরো অনেক কথা বলে আমাকে শান্ত করার চেষ্টা করছেন। এতক্ষণ আমি একটা ঘোরের মাঝে ছিলাম। ঘোর কেটে যেতেই নিজেকে ওনার এত কাছে দেখে লজ্জায় মাথা কাটা যাচ্ছে। আমি এতক্ষণ ধরে ওনার বুকে মাথা দিয়ে বসেছিলাম। ছি ছি, আমি নিজে থেকে ওনার
ওনার কাছে গিয়েছিলাম, নিজেকে কেমন বেহায়া মনে হচ্ছে। আমি সিটকে ওনার থেকে দূরে সরে গেলাম। সরি বলে উল্টো দিকে ঘুরে শুয়ে পড়লাম। কাঁথা দিয়ে মাথা ডেকে ফেললাম। লজ্জায় আর ওনার চোখের সাথে চোখ মেলাতে পারবো না। সকালে ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়ে গেল। চোখ ডলে শোয়া থেকে উঠে বসলাম। উনি ড্রেসিং টেবিলের আয়নার সামনে দাঁড়িয়ে রেডি হচ্ছেন। উনি গায়ে একটা কালো রঙের শার্ট জড়িয়েছেন। ওনার গায়ের রঙের মাঝে যেন কালো রঙটা ফুটে উঠেছে। আজকে উনি সব কালো রঙের পরেছেন। কালো রঙে ওনাকে অপূর্ব লাগছে। উনি এতটা সুন্দর না হলেও পারতেন। ইচ্ছে করছে নজর ফোঁটা দিয়ে দিই, যেন কারণ নজর না লাগে। আজকে উনি কত মেয়ের হার্ট অ্যাটাক করাবেন আল্লাহই ভালো জানে। ওনার দিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে উনি আমার দিকে তাকিয়ে ব্রু নাচিয়ে বললেন, কি? আমি চোখ সরিয়ে নিলাম। আজকে তোমাকে আর কোচিংয়ে যেতে হবে না, বাসায় থেকে রেস্ট নাও। আজকের কোচিংয়ের সব নোট আমি নিয়ে আসব। আমার জন্য আপনার আর সময় নষ্ট করতে হবে না, এত কেয়ার করার দরকার নেই। পরে ব্যাড হ্যাবিট হয়ে যাবে, আপনার ওপর নির্ভরশীল হয়ে যাব। আমি কারো উপর নির্ভরশীল হয়ে বাঁচতে চাই না। এমনিতেই কিছুদিন পরে চলে যাব। এখন আর কোনো খারাপ অভ্যাস করতে চাই না। আমি নিজের যত্ন নিজেই নিতে পারবো, আপনাকে টেনশন করতে হবে না। উনি আমার হাত চেপে ধরে বললেন, তুমি কিছুদিন পরে চলে যাবে মানে কি? আপনি হয়তো ভুলে গেছেন আমার এখানে কিছুদিন থাকারই কথা। ওনার কাছে থেকে নিজের হাতটা ছাড়িয়ে ওয়াশরুমে চলে এলাম। সবার সাথে দেখা হয়ে এখন অনেক ভালো লাগছে। আমার ফ্রেন্ডরা সবাই ভর্তি হয়েছে, এখন আর একলা একলা লাগে না। কোচিং থেকে বের হতেই বিহানকে দেখতে পাই। বিহানকে দেখেও না দেখার ভান করে চলে যেতে নিলে বিহান আমাকে ডেকে ওঠে, রিয়া একটু দাঁড়াও, তোমার সাথে আমার কথা আছে। সবার সাথে দেখা হয়ে এখন অনেক ভালো লাগছে। আমার ফ্রেন্ডরা সবাই এখানে ভর্তি হয়েছে, এখন আর একলা একলা লাগে না। কোচিং থেকে বের হতেই বিহানকে দেখতে পাই। বিহানকে দেখেও না দেখার বান করে চলে যেতে নিলেই বিহান আমাকে ঠেলে ডেকে ওঠে, রিয়া একটু দাঁড়াও, তোমার সাথে আমার কথা আছে। আমি দাঁড়াতে কেউ একজন টেনে আমাকে গাড়িতে তুলে নিল। আমি চমকে তাকাই। আমার অবস্থান এখন রুদ্রর কোলে। আমি জট করে ওনার কোল থেকে নেমে পাশের সিটে বসে পড়লাম। তারপর রাগী গলায় বললাম, কি সমস্যা আপনার? এভাবে কেউ টেনে গাড়িতে তুলে? প্রাক্তনের সাথে কথা বলতে পারেননি দেখে খারাপ লাগলেই আপনার কি? উনি হুট করে ঘাড়ে দাঁড় করিয়ে আমাকে সিটের সাথে চেপে ধরে চোখ রাঙিয়ে বলেন, আমাকে রাগিও না। তুমি আমাকে যতটা ভালো মানুষ মনে করো, আমি ততটা ভালো মানুষ নই। আমি নিজের জিনিস নিয়ে কতটা পজেসিভ তার সম্পর্কে তোমার কোনো ধারণা নেই। আমি ওনার রাগকে পাত্তা না দিয়ে বললাম, আপনি কি জেলাস? উনি পট করে আমাকে ছেড়ে দিলেন। ওনাকে দেখেই বোঝা যাচ্ছে উনি আমার করা প্রশ্নে বেশ অপ্রস্তুত হয়ে পড়েছেন। উনি ঠিকঠাক হয়ে নিজের সিটে বসে পড়লেন। গাড়ি স্টার্ট দিতে দিতে বললেন, আমি কেন জেলাস হতে যাব? তোমাকে জেলাস হওয়ার মতো সম্পর্ক আমাদের মাঝে নেই। ইউ আর মাই রেসপন্সিবিলিটি। তোমার ভালো মন্দ সব কিছু দেখার দায়িত্ব আমার। যে জিনিস থেকে তোমার ক্ষতি হতে পারে তার থেকে তোমাকে দূরে রাখাও আমার দায়িত্ব। শব্দটা শুনে আবার মনটা খারাপ হয়ে গেল। ওনার মুখে বারবার দায়িত্ব শব্দটা শুনে নিজেকে বোঝা মনে হয়, দম বন্ধ হয়ে আসে। কবে যে এই জীবনের সমাপ্তি ঘটবে? আমি প্রাণ খুলে নিঃশ্বাস নিতে পারবো। কারো কাছে শুধুমাত্র তার দায়িত্ব হয়ে পড়ে থাকতে হবে না, কারো মুখ থেকে আর দায়িত্ব শব্দটা শুনতে হবে না। একটা দীর্ঘশ্বাস ফেলে সিটে গা এলিয়ে দিই। রাত 9টা বাজে। উনি মাত্রই বাসায় ফিরলেন। আমি ওনার দিকে নজর না দিয়ে বইয়ের দিকে মনোযোগ দিলাম। আজকে কোচিংয়ে প্রচুর পড়া দিয়েছে। সব শেষ করতে করতে হয়তো রাত 12টা বেজে যাবে। উনি এসে ড্রেস নিয়ে ওয়াশরুমে চলে গেলেন। ফ্রেশ হয়ে এসে উনি ডিনার করতে চলে গেলেন। আমি সন্ধ্যার দিকে খেয়েছি, এখন আর খাবো না। এতক্ষণ ধরে পড়ছি, কিন্তু একটা পড়া কিছুতে মাথায় ঢুকছে না। উনি ডিনার সেরে রুমে আসলেন। আমি ওনাকে পড়া বোঝানোর কথা বলবো নাকি বলবো না তা নিয়ে দ্বিধায় আছি। পড়া বোঝানোর কথা বললে যদি উনি রেগে যান, দ্বিধাদ্বন্দ্ব ফাঁসে রেখে আমি ওনাকে আমতা আমতা করে ডাকলাম, এই যে শুনছেন? উনি চমকে ঘুরে আমার দিকে তাকালেন। আমি নিজেও চমকে গেলাম। আমি ওনাকে আগে কখনো এভাবে ডাকিনি। উনি কি রেগে গেলেন এভাবে ডাকায়? উনি ব্রু কুচকে বলেন, আমার বউ হওয়ার চেষ্টা করছো নাকি? বউ টাইপ ডাক দিচ্ছ? সরি, আমি এভাবে আপনাকে ডাকতে চাইনি। নিজের অজান্তে মুখ ফসকে বের হয়ে গেছে। অ্যাগেন সরি।
কেন ডেকেছো সেটা বলো। আমি ইতস্ত করে বললাম, আমাকে একটু পড়াটা বুঝিয়ে দিবেন? অনেকক্ষণ ধরে ট্রাই করছি, কিন্তু কিছুতেই বুঝতে পারছি না। এটা বলার জন্য এত আমতা আমতা কেন করছো? না মানে আপনি যদি রাগ করেন তাই আর কি। আমি কি সবসময় তোমার সাথে রাগারাগিই করি? না, আসলে আপনি মাত্রই হসপিটাল থেকে আসছেন, সারাদিন অনেক কাজ করেছেন, নিশ্চয়ই এখন অনেক ক্লান্ত। আমি এ সময় আপনাকে পড়া বোঝানোর কথা বলছি, রেগে যাওয়ারই কথা। উনি কিছু না বলে পড়া বোঝানো শুরু করলেন। উনি এত সুন্দর করে বুঝিয়ে দিলেন যে চট করে বিষয়টা আমার মাথায় ঢুকে গেল। আমি ওনার দিকে তাকিয়ে হাসি মুখে বললাম, ধন্যবাদ। উনি প্রত্যুত্তরে কিছু না বলে একটা বই নিয়ে এসে আবারও আমার পাশের চেয়ারটায় বসে পড়লেন। আমি নিজের পড়ায় মনোযোগ দিলাম। কিছুক্ষণ পরে উনি আমাকে ডেকে উঠলেন, রিয়া। হঠাৎ করে ডেকে উঠে আমি ভয় পেয়ে গেলাম। নিজেকে তাতস্থ করে উত্তর দিলাম, কি? ডিনার করছো তুমি? হ্যাঁ। কখন? ওই তো সন্ধ্যাবেলায়। তার মানে তুমি ডিনার করো নাই? নিজের দিকে একবার তাকিয়ে দেখেছ? না খেয়ে খেয়ে নিজের অবস্থা কি করছো? ক্লাস 6-এর একটা বাচ্চা মেয়ের ওজনও তোমার থেকে বেশি হবে। শরীরে হাড্ডি ছাড়া আর কিছুই তো দেখা যায় না। চলো এখনই খাবে। না, এখন খাওয়ার সময় নেই, এখনও প্রচুর পড়া বাকি। খেতে গেলে সময় নষ্ট হবে, পড়া না পারলে সবার সামনে অপমানিত হতে হবে। উনি কিছু না বলে উঠে চলে গেলেন। আমি আবার পড়ায় মনোযোগ দিলাম। মুখের সামনে এক লোকমা ভাত দেখে চমকে গেলাম। পাশে তাকাতেই দেখতে পেলাম ওনার হাতে এক প্লেট ভাত, আর উনি আমার সামনে এক লোকমা ভাত ধরে রেখেছেন। ব্যাপারটা ঠিক হজম হচ্ছে না। উনি আমাকে খাইয়ে দিবেন? মনে হচ্ছে আমি স্বপ্ন টপ্ন দেখছি। এভাবে হ্যাবলার মতো তাকিয়ে আছো কেন? এখন দেরি হচ্ছে না? তাড়াতাড়ি খাবারটা খাও। আপনি আমাকে খাইয়ে দিবেন? সমস্যা কি? তুমি তো পড়ার জন্য খাওয়ার সময় পাচ্ছ না। শরীর যা অবস্থা করছো, 2 দিন পর দেখা যাবে রাস্তায় ঘাটে অজ্ঞান হয়ে পড়ে রয়েছ। কিছু না করেও আমি অপরাধী হয়ে যাব। আমি আর কিছু না বলে খাওয়া শুরু করলাম। উনি খাওয়ানো শেষ করে চলে গেলেন। কিছুক্ষণ পরে এসেই আমার বই অফ করে দিলেন। এই আপনি বই কেন বন্ধ করে দিলেন? অনেক পড়েছ, আর পড়াশোনা করতে হবে না। রাত জেগে পড়াশোনা করা ভালো না। বাকি পড়া সকালে শেষ করবে। সকালে তো আমি ঘুম থেকে উঠতেও পারি না। আমি ডেকে দিব, তুমি শুয়ে পড়ো। উনি ওনার কথা রেখেছেন। সকাল 5টায় ট্রেনে আমাকে ঘুম থেকে তুলেছেন। ঘুম থেকে তুলে পড়তে বসিয়ে দিয়েছেন। 1 ঘন্টার মতো পড়ার পরে উনি আমার হাতে কফি ধরিয়ে দিলেন। আমি কফি দেখে অবাক হয়ে গেলাম। আপনি এত সকালে কফি কোথায় পেলেন? মামুনি তো এত সকালে ঘুম থেকে ওঠেন না। আমি বানিয়েছি। আপনি কফিও বানাতে পারেন? জীবনে তো কোনোদিন কিচেনে পা রাখতেও দেখিনি। শিখেছিলাম কারো জন্য। আমি আগ্রহ নিয়ে বললাম, কার জন্য? অরির জন্য। আমি জানি অরিকে, তবুও ওনাকে জিজ্ঞেস করলাম, অরিকে? কে হয় আপনার? অরে কেউ না, কিছু হয় না আমার। অনেক কথা বলেছ, এখন পড়তে বসো। উনি কফি মগ দুটো নিয়ে চলে গেলেন। আমি এবারও আশাহত হলাম। উনি এবারও এই বিষয়টা এড়িয়ে গেলেন। আর বেশি কিছুক্ষণ পড়াশোনা করে কোচিংয়ে যাওয়ার জন্য ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে হিজাব পরছিলাম। তখন ওনার কথা শুনে চমকে যাই। কোচিংয়ে যাবা, আসবা, বাইরের কারোর সাথে যেন কথা বলতে না দেখি। একা একা আসার চেষ্টা একদম করবে না। এই বাসার ছাদটা আমার বরাবরই ভীষণ প্রিয়। ফুলে ফুলের ছাদ সজ্জিত। ছাদের মাঝখানে একটা দোলনা আছে। তবে আমার রেলিংয়ের ওপর বসতেই ভালো লাগে। এই বাসার ছাদের রেলিংটা একটা বেশি উঁচু, যার জন্য লাফিয়ে বসতে আমি হাতের ফোনটা রেলিংয়ের উপর রেখে লাফিয়ে রেলিংয়ের উপর উঠে বসলাম। বেলি ফুলের সুঘ্রাণে সারফাসটা মৌ মৌ করছে। সময়টা এখন গোধূলি লগ্ন। সূর্য পশ্চিম দিকে হেলে পড়েছে। চারদিকটা সূর্যের লাল আভা ছেয়ে গেছে। মাথার উপর দিয়ে উড়ে যাচ্ছে যাকে যাকে পাখি। সবারই নিজের নিজে ফিরে যাওয়ার সময় হয়ে গেছে। শুধু সময় হয় না, আমার ডাক্তারবাবুর নিজের নিরে ফেরার। ফোনটা বাজছে। ফোনের শব্দ বিরক্ত লাগছে, তাই শান্ত পরিবেশে এই শব্দটা অসহ্যকর অনুভূতি দিচ্ছে। আমার ফোন দেখে জটফট ফোনটা রিসিভ করে ফেললাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো আম্মু? আমি ভালো আছি, তুই কেমন আছিস? রুদ্রের সাথে সব ঠিকঠাক আছে তো?
আম্মু আমি একদম ঠিক আছি, আর ওনার সাথেও সব ঠিকঠাক আছে। বিহান তো প্রিলিয়ার সাথে বিয়েটা ভেঙে দিয়েছে। শুনছিস কথাটা? কথাটা শুনিনি, তবে আমি তো জানতাম এই বিয়েটা হবার না। এক সময় না এক সময় এই বিয়েটা ভাঙবে। আম্মু আতকে উঠে বলে, তুই এটা আগে থেকে কি করে জানতি? তুই কিছু করিসনি তো? আমি কিছুই করিনি, তবে বাগ্নি অনেক বড় একটা গেম খেলেছে। এই গেম খেলার অপরাধে তাকে কি কি ভোগ করতে হবে সে নিজেও জানে না। কি গেম খেলেছে সেটা সময় হলেই জানতে পারবা। আম্মুর সাথে আর কিছুক্ষণ কথা বলে ফোনটা রেখে দিলাম। আজানের সুমধুর ধ্বনি কর্ণকুহুর হতে ছাদ থেকে নিচে নেমে এলাম। উনি ল্যাপটপ নিয়ে বিছানায় আধশোয়া হয়ে কাজ করছেন, আর আমি চেয়ারে বসে হেসেই চলেছি। এই তো কিছুক্ষণ আগে আমার প্রাণপ্রিয় বান্ধবী ত্রয়ীর সাথে কথা বললাম। মেয়েটার সাথে কথা বলার পর থেকে নিজের হাসি থামাতেই পারছি না। মেয়েটা এমন অদ্ভুত অদ্ভুত কথা বলে যে হাসি থামানো কষ্টকর হয়ে যায়। আমার হাসি দেখে উনি কিছুক্ষণ পর পর আমার দিকে বিরক্ত হয়ে তাকাচ্ছেন। আমি ওনার দিকে দৃষ্টি পাত্তা না দিয়ে হেসেই চলেছি। তুমি হাসি থামাবা? তোমার হাসি দেখলে আমার বিরক্ত লাগে। হাসির শব্দটাও তিক্ত লাগে। আপনার বিরক্ত লাগলে আমি কি করব? আমারও তো বিরক্ত লাগে আপনার কথা শুনলে। আপনার কথা কর্ণগোচর হতেই মনে হয় কেউ কানের মাঝে মরিচ ঢেলে দিয়েছে। আমার কথা শুনতে বিরক্ত লাগলে কানে তুলে দিয়ে রাখো, তাহলেই আর আমার কথা শুনতে হবে না। সেম টু। আপনিও চোখ বন্ধ করে কানে তুলো বুঝে দিন, তাহলেই তো আমার হাসি দেখতেও হবে না, হাসির শব্দও শুনতে হবে না। আপনার কণ্ঠ একটুও ভালো লাগে না। কিন্তু জানেন, আমাদের কোচিংয়ে একটা স্যার আছে, স্যারের কণ্ঠ এত মিষ্টি যে উনি কিছু বললেন না, তবে আমার কানে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করলেন। আমার আর কিছু বলার সাহস হলো না। আমি আমার পড়ায় মনোযোগ দিলাম। আজকে শুক্রবার, ওনারও ডিউটি নেই, আমারও কোচিং নেই। দুজনেরই আজকে ছুটি, কিন্তু উনি আমাকে কড়াকড়িভাবে ইগনোর করছেন। সকাল থেকে একটা কথাও আমার সাথে বলেননি। ওনার সাথে কথা বলতে গেলেও ফাঁস কাটিয়ে চলে যান। হৃদি আপু আর নিয়াম ভাইয়া আজকে বিকেলে চলে যাবে, তাই সকাল থেকে মামুনি বিভিন্ন পদ রান্না করছে। আমি আর হৃদি আপু হেল্প করছি। রান্না শেষ হতে মামুনিকে রেস্টে নিতে বলে আমি আর হৃদি আপু সব কিছু এনে ডাইনিং টেবিলে রাখলাম। নিধিকে বলা হলো সবাইকে ডেকে নিয়ে আসার জন্য। নিধি দৌড়ে চলে গেল। একে একে সবাই চলে এলেন, শুধু উনি ছাড়া। একটু পর নিধি টানতে টানতে ওনাকে নিয়ে আসছেন। দেখেই বোঝা যাচ্ছে যে উনি আসতে চাইছিলেন না। উনি চাইলেই হাতটা ছাড়িয়ে নিতে পারেন, কিন্তু উনি তা করবেন না, আমি জানি। উনি নিধিকে প্রচণ্ড ভালোবাসেন, মুখে স্বীকার না করলেও সবাই বুঝতে পারে। সবাই হই হুল্লোড় করে খাওয়া দাওয়া শেষ করলো, কিন্তু উনি একটা কথাও বললেন না। উনি চুপচাপ খেয়ে রুমে চলে গেলেন। আমিও তাড়াতাড়ি খাওয়া শেষ করে রুমের দিকে দৌড় দিলাম। আমাকে এভাবে যেতে দেখে সবাই হেসে দিল। আমি রুমে ঢুকবো, এই সময় উনি রুম থেকে বের হয়ে যাচ্ছেন। আমি পিছন থেকে ওনার শার্ট খামচে ধরলাম। উনি ব্রু কুচকে পিছন ঘুরে তাকালেন। কি সমস্যা আপনার? কথা বলছেন না কেন? উনি এবারও নিচ্ছুক। এবার কিন্তু আমার রাগ হচ্ছে। কথা বলছেন না কেন আপনি? ইগনোর কেন করছেন আমাকে? উনি এবার রেগে বললেন, তোমার সমস্যাটা কি? আমাকে না খোঁচালে তোমার ভালো লাগে না? আমি কথা বললেও দোষ, না বললেও দোষ। তুমিই তো গতকাল রাতে বললে আমার কথা শুনলে তোমার বিরক্ত লাগে। আমি তো তোমাকে ইগনোর করছি না, তোমাকে যাতে আমার কথা না শুনতে হয় তার চেষ্টা করছি। আমি তো জাস্ট মজা করে বলেছিলাম, আর আপনি সিরিয়াসলি নিয়ে নিয়েছেন। আপনি তো আমাকেও বলেছেন, তাই বলে কি আমি হাসি বন্ধ করে দিয়েছি? আপনি বুঝতে পারছেন না আপনার কণ্ঠস্বর না শুনলে আমার কষ্ট লাগে, বক্ষপিঞ্জরে চিনচিন ব্যথা হয় আপনার কথা না শুনলে। ড্রামাবাজ একটা। উনি ভিড় করে কথাটা বলে রুম থেকে চলে গেলেন। ড্রয়িং রুমের সোফায় বসে আড্ডা দিচ্ছে সবাই, আর উনি বারবার দরজার দিকে তাকাচ্ছেন। মনে হচ্ছে উনি কারো জন্য অপেক্ষা করছেন। কলিং বেলের শব্দে উনি লাফিয়ে লাফিয়ে দরজা খুলতে চলে গেলেন। দরজা খুলেই কাউকে চাপটে জড়িয়ে ধরলেন। আমরা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছি কে এসেছে সেটা দেখার জন্য। কণ্ঠস্বর শুনে বুঝতে অসুবিধা হলো না কে এসেছে। ডাক্তারবাবুর প্রাণপ্রিয় বন্ধু ইলান ভাইয়া এসেছেন। লোকটার সাথে এর আগে আমার মাত্র 2 বার দেখা হয়েছে, কিন্তু কণ্ঠস্বর চিনতে আমার একটু অসুবিধা হলো না। উনি এতটাই মজার মানুষ যে ওনাকে ভোলা যায় অসম্ভব। আমি ওনার দিকে এগিয়ে গিয়ে হাসি মুখে বললাম, কেমন আছেন ভাইয়া? আরে রিয়া যে, আমি তো ফার্স্ট
ক্লাস আছে। তুমি কেমন আছো? উফ, তোমাকে তো ভাবি ডাকা দরকার, যতই হোক বন্ধুর বউ বলে কথা, কিন্তু তোমাকে দেখে ভাবি ভাবি ফিলিংসটা আসছে না। রিয়াটাই ঠিক আছে। আলহামদুলিল্লাহ ভাইয়া, আপনি আমাকে রিয়া বলেই ডাকবেন, সমস্যা নেই। আমাকে ছাড়া সবার সাথে কথা বললে হাসি মুখ থেকে সরতেই চায় না। আমার সাথে কথা বলতে আসলেই জঙ্গলিদের মতো বিহেভ করে। উনি বিড়বিড় করে কথাটা বললেও উনি আমার পাশে দাঁড়িয়ে থাকায় আমি ওনার কথাটা স্পষ্ট শুনতে পেলাম। এই অপমানের বদলা তো আমি পরে নিব। আরে নিয়াম ভাই যে, কেমন আছেন? আমি ফার্স্ট ক্লাস আছি। শালাবাবু, তুমি কেমন আছো? ভালো তো থাকবেনই, আমার বউ ভাগিয়ে নিয়ে গেছেন, আমি কেমনে ভালো থাকি? আমার বউ আমাকে চিনে না। রিদি আপু মুচকে হাসি দিয়ে বলে, কেমন আছো ইলান? ইলান ভাইয়া বুকে হাত দিয়ে সোফায় বসে পড়েন। তোমার মুখে নিজের নামটা শুনলে বুকে চিনচিন ব্যথা করে, সেটা কি তুমি বুঝো না? ইলান ভাইয়ার কথা বলার ভঙ্গিমা দেখে আমি পিক করে হেসে দিলাম। ইলান ভাইয়া বুকে হাত দিয়ে সোফায় বসে পড়েন। তোমার মুখে নিজের নামটা শুনলে বুকে চিনচিন ব্যথা করে, সেটা কি তুমি বুঝো না? ইলান ভাইয়ের কথা বলার ভঙ্গিমা দেখে আমি পিক করে হেসে দিলাম। আহ রিয়া, তুমি আমার কষ্ট দেখে এভাবে হাসতে পারো না। তুমি না আমার বোন, তোমার উচিত আমার এই কষ্টে কেঁদে কেঁদে বন্যা বানিয়ে দেওয়া, আর এই বন্যার পানিতে যেন তুই ভেসে যাস। ইলান ভাইয়া রুদ্রকে থামিয়ে দিয়ে বলে, তুই চুপ থাক, কষ্ট আমার বুকটা ফেটে যাচ্ছে। এই বেয়াদব মহিলা আমাকে ধোঁকা দিয়ে বিসিএস ক্যাডার বিয়ে করে ফেললো। আমি এই কষ্ট কই রাখি? তোর উচিত এই কষ্টে কচু গাছে ফাঁস দেওয়া। ইলান ভাইয়া আর রুদ্রর কথা শুনে আমরা সবাই হেসে দিলাম। আমি বেশ আগ্রহ নিয়ে ইলান ভাইয়াকে প্রশ্ন করলাম, আচ্ছা ভাইয়া, আপনারা রুনা আপুর তো লাভ ম্যারেজ, তাই না? ইলান ভাইয়া মাথা দুলিয়ে সম্মতি জানায়। তাদের লাভ স্টোরি জানার জন্য আমার আগ্রহ আরও বেড়ে গেল। আমি অনুরোধ স্বরে বলি, ভাইয়া আপনাদের লাভ স্টোরিটা বলুন না। বলার মতো কোনো লাভ স্টোরি আমাদের নেই। আমাদের লাভ স্টোরিতে ছিল না কোনো বিলেন আর না কোনো বাধা, আর 4-5টা প্রেমের মতোই আমাদের প্রেমটা শুরু হয়েছিল। হাই স্কুল লাইফ থেকে আমাদের প্রণয় শুরু, তখন থেকে আমরা একসাথে আছি, এখন পর্যন্ত একসাথেই আছি। স্কুল লাইফ শেষ হলো, কলেজ লাইফ শেষ হলো, ভার্সিটি লাইফে আমরা দুজন আলাদা হয়ে গেলাম। ও ভার্সিটিতে ভর্তি হলো আর আমি মেডিকেলে। তবে ইন্টারেস্টিং ব্যাপার হলো আমাদের ফার্স্ট কি। আমি হাত দিয়ে মুখ ডেকে বললাম, চি নাউজুবিল্লাহ, ভাই এসব কি বলেন? বেডরুমে কার্যকলাপ পাবলিক প্লেসে বলছেন কেন? রুদ্রা আমার দিকে তাকিয়ে বাঁকা হেসে ফেলে, ইলান তুই এখনো শিখলি না কোথায় কি বলতে হবে? বাচ্চা মেয়েদের সামনে এসব কেউ বলে? বাচ্চারা এসব কথাবার্তা হজম করতে পারে না। আমি ওনার দিকে নাক ফুলিয়ে তাকাই। নিয়ম ভাইয়া হাসি মুখে বলে, রিয়া এমন করছো কেন? নিয়ম ভাইয়ার কথার মাঝেই রুদ্র কাশতে শুরু করে, যেন কাশতে কাশতে যক্ষা রোগীর ট্যাগ নিয়ে নেবেন। দিদি আপু নিয়ম ভাইয়ের মুখ চেপে ধরে চোখ রাঙিয়ে তাকায়। লজ্জায় আমি হাসপাস করছি। উনি কাশতে কাশতে উঠে চলে যেতে নিলে ইলান ভাই ওনাকে টেনে আবার বসিয়ে দেয়। এমন রং করছিস কেন? 2 দিন পর বাচ্চার বাপ হয়ে যাবে, এখনো আমাদের সামনে ঢং করস? বিয়ের আগে তো বিয়ে করবি না বলে বাড়ি মাথায় তুলে পেলছিলি, এখন তো বউ ছাড়া বাঁচস না। তোর মতো আমার মাথায় এত বাচ্চা ঘুরে না। আমার মাথায় বাচ্চা ঘুরে তো কি হয়েছে? আমি তো প্ল্যান করে নিয়েছি আমি প্রত্যেক বছর একটা করে বাচ্চার বাপ হব। আগে একটার হয়ে নে, তারপর বাকিগুলোর চিন্তা করিস। আল্লাহ চাইলে। আমি দৌড়ে ওখান থেকে রুমে চলে এলাম। ওনাদের এসব বেফাস কথাবার্তা আর নিতে পারছিলাম না। সবাই যেন লজ্জা শরম বাজারে বিক্রি করে দিছে। দিদি আপুরা এখানে আছে, ইলান ভাইয়াও যখন এখানে আছে, সিদ্ধান্ত নেওয়া হলো সবাই মিলে ঘুরতে যাওয়ার। বাদ সাধলো মামুনি আর আঙ্কেল, ওনারা কিছুতেই যাবেন না। অগত্যা ওনাদের ছাড়াই আমাদের যেতে হচ্ছে। রেডি হচ্ছিলাম, কিন্তু সমস্যা হলো রুমে একটাই ড্রেসিং টেবিল আর একটাই আয়না। উনিও রেডি হবেন আর আমিও রেডি হব। আমি হিজাব পরছিলাম ঠিক তখনই উনি আমার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করা শুরু করে দেন। আমি বিরক্ত হয়ে ওনার সামনে গিয়ে দাঁড়িয়ে পড়লাম। এতে ওনার কাজে ভেঘাত ঘটলো। আমার সামনে দাঁড়ানোর মতো আর জায়গা নেই। আমি একেবারে ড্রেসিং টেবিল ঘেঁষে দাঁড়িয়ে রয়েছি। উনি আমাকে ঠেলে সরিয়ে দেওয়ার চেষ্টা করতে আমি বিরক্ত হয়ে ওনাকে বলি, কী সমস্যা আপনার? এমন বাচ্চামো কেন করছেন? আপনি যে লম্বা, আমার পিছনে দাঁড়িয়েও তো আপনি অনায়াসে রেডি হতে পারবেন।
কিন্তু আমি তা পারবো না। আপনার পিছনে দাঁড়িয়ে আমি কিছুই দেখতে পারবো না। এত খাটো হয়েছ কেন? কমপ্লেন খাওনি? ইউনো তোমার সাইজ একদম আঙ্গুলের মতো। রাগে দুঃখে চোখ দিয়ে পানি চলে আসছে। এর আগে কেউ আমাকে এভাবে বলেনি। রাগে আমি রুম থেকে চলে এলাম। মামুনির রুমে গিয়ে হিজাবটা পরে নিলাম। গাড়ির কাছে গিয়ে দেখি নিয়াম ভাইয়া, দিদি আপু। নিধি ইলান ভাইয়া আগে থেকেই বসে আছে। এখন শুধু 2টা সিটে খালি আছে, একটা ড্রাইভিং সিট আর একটা ড্রাইভিং সিটের পাশেরটা। উনি যে ড্রাইভ করবেন সেটা আমি জানি। আমি কিছুতেই ওনার সাথে বসবো না। ইলান ভাইয়া, আপনি সামনে আসবেন প্লিজ। আমি মিষ্টি বোনটার কথা নিশ্চয়ই শুনতাম, কিন্তু কি বলো তো, আমার মাথা কেমন ঘুরছে, শরীরটা কেমন লাগছে। তুমি প্লিজ সামনে বসে পড়ো। বমি বমিও লাগছে। এখন যদি আমি রুদ্রের শরীরে বমি করে দেই তাহলে আর রুদ্র আমাকে আস্ত রাখবে না। তাই তো এমন একটা জায়গায় বসেছি, এক পাশে জানালা, অন্য পাশে প্রাক্তনের গায়ে বমি করে প্রতিশোধ নেওয়ার প্ল্যান করছি। আমি ওনার লজিকে লেস কথাবার্তা শুনে বেশ বুঝতে পারছি সব সামনে না বসার বাহানা। যেতে একদম ইচ্ছে করছে না। আমি না গেলে সবার মন খারাপ হবে। এর মাঝে উনি এসে ড্রাইভিং সিটে বসে পড়লেন। কেউ একজন কি গাড়িতে উঠবে, নাকি তার যাওয়ার ইচ্ছে নেই? তাকে ফেলে চলে যাব নাকি? আমি ফুসফুস করতে করতে নিজের সিটে বসে পড়লাম। আমি বসতে উনি গাড়ি স্টার্ট দিলেন। গাড়ি স্টার্ট দেওয়ার পর থেকে ইলান ভাইয়া ওনাকে এদিক ওদিক তাকাতে বলছেন, তো আবার অন্যদিকে। আচমকা ইলান ভাইয়া চিৎকার করে বলে ওঠে, রুদ্র তুই বাম দিকে তাকা, দেখ কি সুন্দর একটা মেয়ে যাচ্ছে। আচমকা চিৎকার করে ওঠায় রুদ্র। ঘাবড়ে গিয়ে হুট করে গাড়ি ব্রেক কষে। এদিকে আমি রাগে সিট বেল্ট বাঁধতেই ভুলে গেছি। নিয়াম ভাইয়ের জন্য শুধু ব্যথা পাইনি, আমি হেলে পড়তে নিয়াম ভাই আমাকে পেছন থেকে ধরে ফেলেন। রিয়া, তুমি সিট বেল্ট বেঁধে বসবা না? এখনই তো একটা অ্যাক্সিডেন্ট হতো, আমাদের ঘুরা রেখে হসপিটালে যেতে হতো। যেহেতু তুমি কাকে কি বলছো? ওর তো কোনো কমন সেন্স নেই, খাদা একটা, শুধু রাগই দেখাতে পারে। সবাইকে অস্থির না করলে এই মেয়ের শান্তি হয় না। রিডিকিউলাস। উনি নিজেই আমার সিট বেল্ট বেঁধে দিলেন। আমি মুখ ঘুরিয়ে নিলাম, ঠোঁট কামড়ে কান্না আটকানোর চেষ্টা করছি। উনি এভাবে আমাকে সবার সামনে না বললেও পারতেন। অভিমানের পাল্লা ভারী হচ্ছে। আমি জানি আমি অভিমানে অপাত্রে দান করছি। উনি কখনোই আমার অভিমান বুঝবেন না। অভিমান ভাঙানো তো অনেক দূরের কথা। কি সমস্যা তোর? এমন চিৎকার করছিস কেন? আমার আবার কি সমস্যা? আমার কোনো সমস্যা নেই তো। আমি তো শুধু চেক করছিলাম তোর দৃষ্টি শুধু রিয়াতেই সীমাবদ্ধ নাকি অন্য মেয়ের দিকেও যায়। আমি ওর দিকে তাকাবো কেন? তুই এসব আজাইরা জিনিস বাদ দিয়ে নিজের কাজে মন দে। সারাদিন তুই শুধু মাথায় এসবই ঘুরে। রুদ্রর কথা শুনে ইলান ভাইয়া মুখ কালো করে ফেলে। গাড়ি জুড়ে শুধু নিস্তব্ধতা, কেউ কোনো কথা বলছে না। গাড়ি চলছে আপন গতিতে। এই নিস্তব্ধতা ভেঙে হুট করে রুদ্র বলে ওঠে, সরি, আসলে তুই এভাবে চিৎকার করে উঠলি তাই রেগে গিয়েছিলাম। তুই তো জানিস আমি চিৎকার চেঁচামেচি একদম পছন্দ করি না। প্লিজ কিছু মনে করিস না। আমি বাইরের দিকে তাকিয়ে অনিমেষ তাকিয়েছি। প্রথমে ভেবেছিলাম উনি আমাকে সরি বলেছেন। আমি তো এমন কেউ না যে উনি আমাকে সরি বলবেন। আমি ওনার জীবনের গুরুত্বপূর্ণ কেউ না তো। ওনার তো আমার মন খারাপে কিছু যায় আসে না। আমার জীবনে আমার অবস্থান একটা আগাছার মতো। আগাছা যেমন মানুষ উফরে ফেলে, তেমনি একদিন উনিও আমাকে ওনার জীবন থেকে ছুঁড়ে ফেলে দিবেন। কিন্তু আমি তো সেই সুযোগ দিব না। তার আগে আমি ওনার জীবন থেকে অনেক দূরে চলে যাব। এতটাই দূরে যাব উনি আমাকে আর কখনো খুঁজে পাবেন না। সবাই হাসি ঠাট্টা করছে, কিন্তু আমি নিচ্ছুক। রুনা আসুক, তারপর আমি তোর হাসি বের করব। আমি বলবো তুই অন্য মেয়েদের দিকে তাকিয়ে থাকিস, তাদের প্রশংসায় পঞ্চমুখ, মাঝে মাঝে চোখও মারিস। ছি রুদ্র, তোকে তো আমি ভালো ভাবতাম, আর তুই আমার সংসার ভাঙতে চাইছিস? তোর ড্রামা অফ কর। সবাই মিলে আজ অনেক ঘোরাঘুরি করলাম, একসাথে সবাই হাওয়ায় মিঠাই খেলাম। উনি প্রথমে খেতে না চাইলেও ইলান ভাইয়ের জোর করে মুখে ঢুকিয়ে দিয়েছেন। বর্তমানে আমি রাস্তার পাশে দাঁড়িয়ে আছি। গাড়িতে বসে থাকতে থাকতে বিরক্ত লাগছিল। রুদ্র আর ইলান ভাইয়া কি যেন একটা জরুরি কাজে গিয়েছে। যাওয়ার আগে অবশ্য আমাকে গাড়িতে বসে থাকার কথা বলে গিয়েছিল। হৃদয় অপরে নিজেদের বাসায় চলে গেছে। হুট করে কেউ একজন আমার হাত ধরে রাস্তার পাশ থেকে সরিয়ে নিল। সাথে সাথে তীব্র বেগে একটা গাড়ি আমার পাশ ঘেঁষে চলে গেল।
আচমকা এমন হওয়াতে আমি অনেকটাই ভয় পেয়ে গেলাম। আর ইউ ওকে? পুরুষালী কণ্ঠ কর্ণগূর হতে আমি মাথা তুলে তাকালাম। চোখের সামনে স্বল্প পরিচিত একটা মুখ। এই লোকটা আগেরবারও আমাকে বাঁচিয়েছিল, এবারও আমাকে বাঁচালো। আমি মাথা নাড়িয়ে সম্মতি জানালাম। আমি ঠিক আছি, ধন্যবাদ আপনাকে। আবারও আপনি আমাকে আমার জীবন বাঁচালেন। আপনি আমার জীবন বাঁচিয়েছেন, এর তুলনায় ধন্যবাদটা সত্যিই সামান্য। আমি সারা জীবন আপনার কাছে কৃতজ্ঞ থাকব। কৃতজ্ঞ থাকার দরকার নেই, এটা আমার কর্তব্য ছিল। চোখের সামনে একজনকে তো আর মরতে দেখতে পারি না। আমার জায়গায় আপনি হলেও হয়তো এই কাজই করতেন। বাই দ্য ওয়ে, 2 বার দেখা হলো, কিন্তু আপনার নামটা জানা হলো না। আমি ইফাত, আপনি? রিয়া। নাইস নেম, ধন্যবাদ। আচ্ছা তাহলে আমি আসি, আর একটু সাবধানে চলাফেরা করবেন। আই থিঙ্ক আপনাকে কেউ মারার চেষ্টা করেছিল। আপনাকে বাঁচানোর জন্য তো সবসময় আর আমি থাকবো না। উনি আমাকে ভাই বলে চলে গেলেন। আমিও সৌজন্যমূলক হাসি দিয়ে ভাই বললাম, কিন্তু আমার মাথায় ঘুরছে অন্য চিন্তা। কে আমাকে মারতে চাইছিল? এটা পরিষ্কার কেউ একজন আমাকে মারতে চাইছিল, কারণ আমি মেইন রোড থেকে বেশ খানিকটা দূরে দাঁড়িয়েছিলাম। কেউ একজন ইচ্ছাকৃতভাবে আমাকে গাড়ি চাপা দিতে চাইছিল, কিন্তু কি? আমি গিয়ে আবার গাড়িতে উঠে বসলাম। একটু পর উনি আসলেন। সিট বেল্ট বাঁধতে বাঁধতে উনি বললেন, বাহ, আজকে এত শান্তশিষ্ট। এমনিতেও তো তোমাকে ধমকিয়ে এক জায়গায় বসিয়ে রাখা যায় না, আর আজকে নিজে থেকেই এতক্ষণ ধরে শান্তভাবে গাড়িতে বসে আছো। আমি ওনার কথার কোনো প্রত্যুত্তর করলাম না। উনি গাড়ি স্টার্ট দিতে দিতে বলেন, তখনকার জন্য রেগে আছো? বকাটা তোমার প্রাপ্য ছিল, এর জন্য আমি তোমাকে সরি বলবো না। ভুলটা তোমার ছিল। জিজু তোমাকে না ধরলে এতক্ষণে তুমি হাসপাতালে থাকতে। আমি এবারও কিছু বললাম না। উনি আর কিছু বললেন না। উনি চুপচাপ গাড়ি চালাচ্ছেন। আমি ওনাকে তখনকার ঘটনাটাও বললাম না, বললেই বকাবকি শুরু করে দিবেন, তাই চুপ থাকাই ভালো। হুট করে উনি আশ্চর্যজনক একটা প্রশ্ন করে বসেন, ফুচকা খাবে তুমি? মানে? ওই যে দেখো ফুচকার চটপটির দোকান, খাবে? মেয়েদের মন খারাপ থাকলেও নাকি ফুচকা দেখলে মন ভালো হয়ে যায়। আমি একবার দোকানের দিকে তাকিয়ে মুখ ঘুরিয়ে নিলাম। ফুচকা কখনোই আমার প্রিয় খাবারের মাঝে ছিল না। না, খাবো না। আপনি বাসায় চলুন। সিরিয়াসলি, তুমি মেয়ে হয়ে ফুচকাকে না বলছো? মেয়ে হওয়ার পিছনে শর্ত জুড়ে দেওয়া হয়েছে। মেয়ে হলে ফুচকা খেতেই হবে? প্রিয় খাবারের মাঝে ফুচকা থাকতেই হবে? আমি ফুচকা এত পছন্দ করি না। এখানের ফুচকাগুলো নোংরা পরিবেশে তৈরি করে। একজন খেয়ে যাওয়ার পর আরেকজনকে এই প্লেটেই দিচ্ছে। দেখুন, প্লেটগুলো বারবার এক পানিতে ধুয়ে দিচ্ছে। তুমি মেয়ে তো? কলেজ লাইফে থাকতে দেখতাম, কলেজ ছুটি হওয়ার পর মেয়েরা হামলে পড়তো ফুচকার দোকানের ওপর। কিছু একটা বলতে গিয়েও উনি থেমে গেলেন, কিন্তু আমি বুঝতে পারছি উনি অরির কথা বলতে চেয়েছিলেন। ওনার মনটাও খারাপ হয়ে গেছে। আমি হাসি মুখে বললাম, আমি কোনো ট্রিট মিস করি না। আপনি আমাকে ফুচকা ট্রিট দিতে চেয়েছিলেন। যেহেতু আমি ফুচকা পছন্দ করি না, তাই আপনি আমাকে চকলেট ট্রিট দিবেন। না বলতে পারবেন না। যান, এখনই চকলেট নিয়ে আসুন। উনি চলে গেলেন চকলেট নিয়ে আসতে। এর মাঝে কেটে গেল 2 দিন। বিহান আমার সাথে অনেক চেষ্টা করছে কথা বলার জন্য, কিন্তু রুদ্রের জন্য সুযোগ পায়নি। বিহান হঠাৎ কেন আমার সাথে দেখা করতে চাইছে, সেই কারণটা সবার আগে কাছে অজানা হলেও আমি জানি। আগামীকাল কোচিংয়ের পরীক্ষা, তাই পড়াশোনা নিয়ে প্রচুর ব্যস্ত। রুদ্র আমাকে একজন টিউটরের মতো গাইড করছে। পড়া না বুঝলে বুঝিয়ে দিচ্ছেন, নোটস করে দিচ্ছেন, যাতে আমার সময় নষ্ট না হয়। সময় যখন যা লাগে সব এনে দিচ্ছেন। এক কথায় উনি ওনার দায়িত্ব পালনও কোনোরূপ ত্রুটি রাখছেন না। নিজেকে একজনের দায়িত্ব মনে হতেই হাসি পায়। সত্যিই আমি ওনার কাছে দায়িত্ব ছাড়া আর কিছুই না। এসব ভাবনা চিন্তার মাঝে চুলের টান পড়ল। আমি চোখ মুখ কুঁচকে সামনে তাকাতেই রুদ্রকে দেখতে পেলাম। উনি কিছুক্ষণ আগে হসপিটাল থেকে এসেছেন। হসপিটাল থেকে এসে শাওয়ার নিয়েছেন। এখনও চুল থেকে টুপটাপ পানি পড়ছে। শাওয়ার নেওয়ার পর ওনাকে অনেক স্নিগ্ধ লাগছে। একে তো আমার আদেশ অমান্য করে বিছানায় পড়তে বসেছ, এখন আবার পড়াশোনা বাদ দিয়ে স্বপ্ন দেখতে ব্যস্ত হয়ে গেছো। ওনার কর্কশ গলা শুনে গোড় কেটে গেল। এই লোকটা অলওয়েজ তেতো তেতো কথা বলে। জন্মের পর থেকে মনে হয় শুধু করলাই খেয়েছে। বইটা দাও দেখি, এতক্ষণে কি পড়ছো? শুধু স্বপ্নই দেখেছ, নাকি ফাঁকে ফাঁকে একটু পড়াশোনাও করেছ? মাথায় হাত দিয়ে আমি ওনার দিকে চোখ মুখ কুচকে তাকাই। বেয়াদব লোক, এত জোরে চুল টান দিয়েছে যে এখনো ব্যথা পাচ্ছি।
পরীক্ষার দিন আমার এত টেনশন হয় কি বলবো, টেনশনে পড়াই ভুলে যাই। আর প্রশ্ন কমন পড়লে এক্সাইটমেন্টে লিখতে ভুলে যায়, বা কোনটা রেখে কোনটা দিব সেটাই ডিসাইড করতে পারি না। আজকে সকাল থেকেই প্রচুর টেনশন করছি, টেনশনে রাতে ভালো করে ঘুমাতে পারিনি। এত টেনশন করো না, তোমার প্রিপারেশন অনেক ভালো, ইনশাল্লাহ ভালো পরীক্ষা হবে। গাড়িতে উঠে বসলাম, কিন্তু কিছুতেই সিট বেল্ট লাগাতে পারছি না। নিজের হাতের উপর আরেকটা হাতের ছোঁয়া পেয়ে চমকে পাশে তাকাতে ঘটে গেল অনাকাঙ্ক্ষিত ঘটনা। তো ভিউয়ার্স, গল্পের এই পার্টটা কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাবেন। গল্পটা ভালো লাগলে একটু লাইক করবেন, গল্পটাকে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।